হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 10-এর ম্যাথের উপপাদ্য, যেখান থেকে মাধ্যমিকে একটা উপপাদ্য করতেই হয়। দুটো উপপাদ্য থাকে, তার মধ্যে একটা উপপাদ্য করতেই হবে। তো আমি 6 থেকে 7টা উপপাদ্য করাবো, তার মধ্যে পরীক্ষাতে 100% একটা পরীক্ষাতে আসবেই। অনেকের এই উপপাদ্যতে ভয় থাকে, অনেকে বুঝতে পারে না, সেই কারণে মুখস্থ করে চলে যায়, সেই কারণে ঠিকমতো লিখে আসতে পারে না। তো আমি চাই না যে তোমরা এই 5 নাম্বার তোমরা কেউ মিস করো, কারণ এই উপপাদ্য এবং সম্পাদ্যতেই 5 করে 10 নাম্বার থাকে। সেই কারণে আমি 6 থেকে 7টা উপপাদ্য তোমাদের করাবো এবং বুঝিয়ে দেবো। সেই উপপাদ্যগুলো তোমরা দেখবা, ভালো করে বুঝবা এবং নোট করবা। নোট অবশ্য বইয়ের মধ্যে আছে, তোমরা ভালো করে বুঝবা, বুঝলে দেখবা অবশ্যই নিজে বানিয়ে লিখতে পারবা। যে উপপাদ্যটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট উপপাদ্যের মধ্যে একটা, সেটা হচ্ছে কি আমাদের উপপাদ্য নাম্বার 32, যেটা আমাদের ম্যাথ বইয়ের 59 পেজ, মানে 59 পেজে আছে। এবং দেখো বলছে কি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আমাদের উপপাদ্য। তোমরা স্ক্রিনে দেখতে পারো, কিংবা তোমরা যদি বই নিয়ে বসো তো বইতে পেজ নাম্বার 59 পেজে তোমরা দেখতে পারো। তো এই উপপাদ্যতে যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো আমি কয়েকটা জিনিস আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি? এই যে এটা বক্ররেখাটা, যেটা বৃত্তের যে বক্ররেখা সেটাকে আমরা কি বলি? পরিধি। এবার সেই পরিধির উপর তো অসংখ্য বিন্দু আছে, তাই না? এবার আমি কি করলাম, অসংখ্য বিন্দুর মধ্যে পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু, কোনো বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নেওয়া হয়, তাহলে সেটাকে আমরা যদি সরলরেখা দিয়ে যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? বৃত্তের জ্যা। বোঝা গেল? তাহলে এটা হলো বৃত্তের জ্যা। তার মানে এটা কি বৃত্তের জ্যা না? এটা তো বৃত্তের জ্যা, কারণ কি পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নিয়েছি, নিয়ে আমরা কি করেছি? সরলরেখা দিয়ে যোগ করেছি। তাহলে এটাকেও আমরা কি বলবো? জ্যা। এটা যদি জ্যা হয় তাহলে বলো তো এটাকে কি জ্যা বলবো না? এটাকেও জ্যা বলবো, তাই না? কারণ দেখো বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর মধ্যে দিয়ে যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ, সেটাকে আমরা কি বলবো? সেটাই তো জ্যা, তাই এটাকেও জ্যা বলবো। কিন্তু এই জ্যাটার একটা বিশেষ নাম আছে। কীরকম? বৃত্তের কেন্দ্র দিয়ে যখন যাবে কোনো একটা জ্যা, বৃত্তের কেন্দ্র দিয়ে যখন যায় তখন সেটাকে ব্যাস বলে। সেটাকে কি বলবো? ব্যাস। অবশ্যই জ্যা বলবো, জ্যাও বলবো, কিন্তু এটাকে যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তখন এটার একটা বিশেষ নাম আছে, সেটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস। বোঝা গেল? তাহলে দেখো অসংখ্য জ্যা টানি জ্যা আমরা অঙ্কন করি, তাহলে সব থেকে বড় জ্যা কোনটা হবে বলো তো? সব থেকে বড় জ্যা হবে এই যে যেটা বৃত্তের কেন্দ্র বরাবর গেছে, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা গেছে সেটাকে তো আমরা ব্যাস বলি। তাহলে আমরা বুঝলাম যে বৃত্তের বৃহত্তম যে জ্যা, মানে বৃত্তের মধ্যে সব থেকে বড় যেটা জ্যা সেটাকে আমরা ব্যাস বলি। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকেও আমরা ব্যাস বলি। আশা করি বুঝতে পারলাম। এবার ধরে নাও বৃত্তের যেটা কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র থেকে যদি আমরা বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু নিলাম, বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু নিয়েছি, বা বৃত্তের পরিধিতে একটা বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র থেকে সেই বিন্দুটার উপরে আমরা কি করলাম? রেখা টানলাম। মানে বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু নিয়ে কেন্দ্র থেকে আমরা কি করলাম? একটা রেখা অঙ্কন করলাম। এই রেখাটাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলবো আমরা? ব্যাসার্ধ। বোঝা গেল? শুধু এখানে কেন, আমি যে কোনো জায়গায় টানতে পারি। একটা বিন্দু নিলাম, বৃত্তের পরিধির উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়েছি, সেটা যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে যদি সেই বিন্দুর উপরে বৃত্তের কেন্দ্র থেকে সেই বিন্দুর উপরে যদি একটা সরলরেখা টানি, তাহলে সেটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তুমি যেখানে টানো না কেন, বৃত্তের ব্যাসার্ধের মান সবসময় সমান হয়। এই ব্যাসার্ধের মান যা হবে এই ব্যাসার্ধের মান তাই হবে। কারণ কি একটা বৃত্তের ব্যাসার্ধ কি আলাদা আলাদা হতে পারে? সব জায়গাতে একই ব্যাসার্ধ হবে। তাহলে আমরা জানলাম যে বৃত্তের যে ব্যাসার্ধ তার মানটা সবসময় কিন্তু সমান হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা জানবো যে সর্বসম বলতে কি বুঝি? সর্বসম ত্রিভুজ। আচ্ছা, সর্বসম ত্রিভুজের বেশ কিছু শর্ত আছে। মানে দুটো ত্রিভুজ সর্বসম, ধরে নাও এরকম দুটো ত্রিভুজ আছে, এই যে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কিনা তার কিছু শর্ত আছে, কয়েকটা শর্ত আছে, 4টা শর্ত আমাদের জানতে হবে। শর্তটা হচ্ছে সাইড সাইড সাইড। এটাকে আমরা বাংলাতে যদি বলি, এটাকে বলা হয়, বাংলাতে বললে বাহু বাহু বাহু, এটাকে বাহু। দেখো প্রত্যেকটা এস দিয়ে হচ্ছে সাইড, এস দিয়ে হচ্ছে SID, সাইড মানে বাহু। ওকে, আচ্ছা, তারপরে এখানে কি আছে? এ বলতে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বলতে কোণকে বোঝায়।
অ্যাঙ্গেল বলতে কোণকে বোঝায়। আচ্ছা, তারপরে এর মধ্যে কী আছে আর, আর বলতে আমরা এটাকে বলি রাইট অ্যাঙ্গেল, RIGHT, রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। আচ্ছা, তারপরে এইচ, এইচ বলতে এটাকে বলা হয় এইচ বলতে এর এইচ দিয়ে হয় হাইপোটেনাস। হাইপোটেনাস কথার মানে হচ্ছে অতিভুজ। এবার এই যে চারটা শর্ত সম্পর্কে একটু জেনে নিই। এবার সাইড 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 এই জিনিসগুলো আবার কি? ধরে নাও দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের এই বাহুটার মান ধরে নাও 5 সেমি, ঠিক আছে? এই এই নিচে যে বাহুটা আছে সেই বাহুটার মান হচ্ছে 7 সেমি, আর এখানে যে বাহুটা আছে সেটার মান হচ্ছে 3 সেমি ধরে নাও। ওকে, তাহলে তিনটা বাহুর মান আমি জানলাম। আর একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হয়েছে, এই ত্রিভুজের মানটা হচ্ছে এটারও 5 সেমি, এটা 3 সেমি, এটা 7 সেমি দেওয়া হয়েছে। দুটো ত্রিভুজ দেওয়া হয়েছে এরকম সেম সেম। তার মানে আমরা দেখতে পারবো, দেখো যে এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা দেখো 5 সেমি, এই ত্রিভুজের মধ্যে দেখো এই বাহুটা 5 সেমি। তো দুটো ত্রিভুজের মধ্যে দুটো বাহু মিল পাচ্ছ কি না? দুটো বাহু মিল পাওয়া যাচ্ছে। তাহলে এই ত্রিভুজের মধ্যে এই বাহু মিল পাওয়া যাচ্ছে, তার মানে একটা বাহু আমরা মিল পাচ্ছি দুটো ত্রিভুজের মধ্যে, এই বাহুটা আর এই বাহুটা মিল পাচ্ছি, তার জন্য আমরা বলছি সাইড হলো এই। তারপরে দেখো এই ত্রিভুজের মধ্যেই আরেকটা বাহু সেম আছে, তাহলে তিনটাই বাহু যদি সমান হয়, দুটো ত্রিভুজের যদি তিনটা করেই বাহু যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সাইড সাইড সাইড। তিনটাই বাহু যদি সমান হয় তাহলে সর্বসম, ওই দুটো ত্রিভুজ কী হবে? সর্বসম। তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমরা সেই দুটো ত্রিভুজকে কী বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। এবার সর্বসম যে ত্রিভুজ বলছি, সেই সর্বসম ত্রিভুজের শর্তটা কি? শর্ত হচ্ছে এটা এস 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 বা বাহু বাহু বাহু। কেন? তিনটা বাহু, দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু করেই সমান। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো 2 নাম্বারটাতে কী বলছে? সাইড অ্যাঙ্গেল সাইড। এবার দেখা গেল দুটো বাহু সমান হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে, ধরে নাও এই দুটো বাহু সমান 5 সেমি 3 সেমি 5 সেমি 3 সেমি, আর একটা কোণ সমান বলেছে। এই ত্রিভুজে ধরো এটা 30 ডিগ্রি, এটাও ধরো 30 ডিগ্রি। ওকে, দেখো 5 সেমি 3 সেমি 30 ডিগ্রি, 5 সেমি 3 সেমি 30 ডিগ্রি। তো দুটো এমন ত্রিভুজ নিয়েছি যেখানে দুটো বাহু সমান আর একটা কোণ সমান। তাহলে দেখো দুটো বাহু সমান, দুটো বাহু মানে সাইড আর সাইড, আর একটা কোণ, তার জন্য একটা কোণের জন্য অ্যাঙ্গেল, তার মানে একটা অ্যাঙ্গেল মানে একটা কোণ সমান, সেই জন্য সাইড অ্যাঙ্গেল সাইড। বোঝা গেল? তো এইভাবে পরেরটাও সেম। যদি দুটো ত্রিভুজ এমন নেওয়া হয় যে দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ সমান, একটা বাহু সমান, তাহলে সেই দুটো ত্রিভুজকে আমরা কী বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। তাহলে এগুলো হচ্ছে সর্বসম ত্রিভুজের কি শর্ত। সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য এগুলোই শর্ত তোমাকে ফুলফিল করতে হবে। যদি এই শর্তগুলো ফুলফিল করে তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কী বলবো? সর্বসম ত্রিভুজ। এটাও বলে দিই, দেখো RHS বলতে সমকোণ অতিভুজ বাহু। তার মানে দুটো ত্রিভুজ তোমাকে এমন নিতে হবে, ধরে নাও এরকম দুটো ত্রিভুজ আছে, এরকম দুটো ত্রিভুজ। প্রথমে কি লেখা আছে? সমকোণ। এই ত্রিভুজের সমকোণ কথার মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা সবাই জানি সমকোণ কথার মানে হচ্ছে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 হয় আর এই ত্রিভুজের এই কোণটা যদি 90 হয়, দেখো তো দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ 90 পাচ্ছ কি না? তার মানে দুটো কোণ, দুটো সমকোণ সেম হচ্ছে। দুটো ত্রিভুজেরই সমকোণ পাওয়া যাচ্ছে, সেম পাওয়া যাচ্ছে, সেই কারণে প্রথমে আমরা কী লিখছি? সমকোণ। আবার যদি এই দুটো ত্রিভুজের মধ্যে অতিভুজটাও যদি সমান হয়ে যায়, এর মানটা যা হবে, ধরো এটা 5 সেমি, এটাও যদি 5 সেমি, অতিভুজটাও যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? রাইট, তারপরে এই যে রাইট অ্যাঙ্গেল, তারপরে হাইপোটেনাস। তার মানে সমকোণও সমান, অতিভুজও সমান দুটো ত্রিভুজের মধ্যে, তাই না? আর লাস্টে কি আছে? বাহু বা সাইড আছে। এবার বাকি যে দুটো বাহু আছে তার মধ্যে যে কোনো যদি একটা বাহু সমান হয়ে যায়, যে কোনো একটা বাহু, ধরো এটা 5, এটা 3 সেমি, তাহলে এটাও যদি 3 সেমি হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা শর্টকাটে বলবো RHS। বোঝা গেল? তাহলে এই দুটো ত্রিভুজের সর্বসমতার শর্ত কি? সর্বসম হওয়ার শর্ত হচ্ছে RHS। বোঝা গেল? এবার দেখো, যেহেতু সর্বসম ত্রিভুজ দুটো হচ্ছে, এই শর্তগুলো যদি মেনে চলে শর্তগুলো, তাহলে তো আমরা সর্বসম ত্রিভুজ বলছি। কিন্তু সর্বসম যদি হয়ে যায়, তাহলে যে অপর যে বাহুটা থেকে যাচ্ছে বা অপর যদি কোণ থেকে যায়, তাহলে সেটাও কিন্তু সমান হতে বাধ্য, তাই না? দেখো এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই কোণটা যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই এই বাহু দুটোই সমান হবে, তাই না? তাহলে আমরা সর্বসম ত্রিভুজ হওয়ার যে শর্তগুলো সেগুলো আমরা বুঝে নিলাম। ঠিক আছে? যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা নিতে হবে। তার মানে আমরা একটা কি করব? আমরা একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তর নিশ্চয়ই কেন্দ্র আছে,
তাই না? ব্যাস নয় এরূপ কোনো জ্যা, মানে এমন একটা আমরা জ্যা নেব যেটা ব্যাস হবে না, তাহলে আমরা জ্যা এখানে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারো তুমি, কিন্তু আমি প্রমাণটা সুবিধার্থে আমরা নিচের দিকে নিচ্ছি। তাহলে এটা কি একটা জ্যা, তাই না? একটু আগে জ্যা দেখলাম আমরা, তো এটা হচ্ছে জ্যা, কিন্তু ব্যাস নয় বলেছে, তার জন্য আমরা এমন কোনো একটা জ্যা নিয়েছি যেটা ব্যাস হবে না, মানে মাঝখান দিয়ে যাচ্ছে না, এটাকে আমরা বলবো ব্যাস নয় এরূপ একটি জ্যা। হলো, এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করব, এর উপরে যদি এর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি, তাহলে এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র থেকে এর উপরে লম্ব অঙ্কন করলাম। লম্ব মানে কি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 হবে, এই অ্যাঙ্গেলটাও 90 হবে, তাই না? লম্ব মানে তো তাই বুঝি আমরা। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যাটার উপর কি বলছে, বৃত্তের জ্যার উপর যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে বলেছে কি, যে লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে লম্বটা, এই যে লম্বটা, এই যে জ্যাটা তুমি নিয়েছো, সেটাকে সমান দুভাগে ভাগ করবে, মানে এটার মান যা হবে এটার মানও তাই হবে। সমদ্বিখণ্ডিত করার মানে কি, মানে হচ্ছে সমান দুভাগে ভাগ করা, বোঝা? তাহলে যে ছবিটা আমরা আঁকলাম, সেই ছবিটাতে আমরা কিছু নাম দিয়ে দিই। কী কী নাম? বৃত্তের কেন্দ্রটাকে আমরা ও নাম দিচ্ছি, বৃত্তের কেন্দ্রটার কী নাম দিলাম? ও। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এটা তুমি সিও দিতে পারো, কিন্তু বইতে যেহেতু ডি দেওয়া আছে তার জন্য আমরা এখানে ডি দিচ্ছি। তোমার যা ইচ্ছা তাই নাম দিতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। যেভাবে তুমি নাম দিবা সেইভাবে তোমাকে এখানে প্রমাণটা করতে হবে, এটা হলো ব্যাপার। তাহলে এবার দেখো, ছবি আঁকার পর এটুকু মাথা রাখবা, ছবি আঁকার পরে আমরা যে কোনো উপপাদ্য যখন করব তখন কয়েকটা জিনিস মাথা রাখতে হবে। কয়েকটা জিনিস বলতে কয়েকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো প্রত্যেকটা উপপাদ্যর ক্ষেত্রেই আমাদের লিখতে হয়। কীরকম? যেমন প্রথমে লিখতে হয় প্রদত্ত। কী লিখতে হবে? উপপাদ্যর ক্ষেত্রে প্রথম পয়েন্টটা প্রদত্ত। আগে তোমাকে ছবিটা আঁকতে হবে, ছবি না আঁকলে তুমি কি করে প্রমাণ করবা, তাই না? তুমি আগে ছবিটা এঁকে নেবা, এখান থেকে ভালো করে বুঝে কি কি বলছে সে, তারপরে আমরা ছবিটাকে আঁকবো। যেমন আমি এখান থেকে বুঝে শুনে এখানে ছবিটা আঁকলাম। এরপরে তোমাকে কী করতে হবে, যে প্রথম পয়েন্টটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে, প্রথমে লিখব প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে কি, মানে যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটাই আমরা প্রদত্তের মধ্যে লিখব, ওর চেয়ে বেশি কিছু লিখব না। বোঝা গেল আমি কী বললাম? যে প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে, যে জিনিসটা তোমাকে বলে দিয়েছে, সেটা আমরা প্রদত্তের মধ্যে লিখে নেব। ওকে, প্রদত্তের মধ্যে লেখার পর তারপরে আমাদের লিখতে হবে আমাদের কি প্রমাণ করতে বলেছে। এখানে যেমন কি প্রমাণ করতে বলেছে, যে লম্ব নাকি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এই লম্বটা নাকি জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, এটা আমাকে প্রমাণ করতে বলছে, সেটা আমরা লিখে নেব। বোঝা গেল? যদি দরকার পড়ে প্রমাণটা করার জন্য যে অঙ্কন করতে হচ্ছে, কোনো প্রমাণের ক্ষেত্রে, উপপাদ্যের ক্ষেত্রে আমাদের অঙ্কন করতে হয় না, কোনো উপপাদ্যের ক্ষেত্রে করতে হয়। যেটার ক্ষেত্রে আমার প্রমাণ করতে সুবিধা, আমার প্রমাণ করার সুবিধার্থে আমাকে যদি অঙ্কন করতে হয় তাহলে আমাকে করতে হবে। বোঝা গেল? যে প্রমাণটা করতে বলেছে সেটা তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করে দেখাতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথম পয়েন্ট আমাদের কি নিতে হচ্ছে? প্রথম পয়েন্ট আমাদের নিতে হচ্ছে প্রদত্ত। প্রথম পয়েন্ট কী নিতে হবে? প্রথম পয়েন্ট প্রদত্ত। প্রদত্ত মানে আমি কি বললাম? প্রদত্ত মানে বললাম যে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাই আমাকে লিখতে হবে। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে দেখো, প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথমে ব্যাস নয় এরূপ একটি জ্যা, এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তাহলে ব্যাস নয় এরূপ একটি জ্যা কোনটা? এই যে এটা তো না, ব্যাস নয় এরূপ একটি জ্যা যেটা আছে তুমি সেটা লেখো। তাহলে আমরা কি লিখবো? এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। এবি হচ্ছে কি? ব্যাস নয় এরূপ একটি জ্যা। এইটুকু লিখে নিলাম। তারপরে কি বলছে? থেকে লম্ব অঙ্কন করা হলো। দেখো তো, জ্যার উপরে বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করেছি না, সেই লম্বটাকে কি নাম দিয়েছি? ওডি। তাহলে আমরা লিখতে পারবো না যে জ্যার উপরে হচ্ছে ওডি লম্ব। তাহলে আমরা এটা লিখবো যে বৃত্তের লম্ব, নাকি? এটা তো বলেছে যে জ্যার উপর কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তার মানে ওডি আমরা কী করেছি? জ্যার উপরে লম্ব অঙ্কন করেছি, ওটা আমরা লিখেছি যে বৃত্তর কেন্দ্র থেকে এবি জ্যার উপর ওডি লম্ব। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ কি? অর্থাৎ এই ওডিটা, এই যে ওডিটা কি? এটা তো ওডি, এই ওডিটা এবির উপরে লম্ব আছে, তাহলে আমরা লিখবো লম্ব, এটাকে হচ্ছে লম্ব চিহ্ন বলে। ঠিক আছে? তাহলে ওডি লম্ব কার উপরে? ওডি হচ্ছে লম্ব হচ্ছে এবির উপরে, এবি জ্যার উপরে। তাহলে আমরা এটা লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যার উপরে ওডি হচ্ছে লম্ব। বোঝা গেল? তাহলে প্রদত্ত হিসাবে আমরা এটা লিখে নিলাম। দেখো, বইতে আলাদাভাবে থাকতে পারে,
তুমি যেটা বুঝবে সেটা সেভাবে তোমাকে লিখতে হবে। এটা না যে তোমাকে বইয়ের ভাষায় লিখতে হবে, বইতে যেটা থাকবে সেটাই লিখতে হবে, তুমি যেটা বুঝলে সেটা তোমাকে লিখতে হবে। এটা হলো ব্যাপার। বোঝা গেল কথাটা? আমি যেমন বুঝলাম যে কি, যে ব্যাস নির্ভর একটি জ্যা নিতে বলেছে, তো ব্যাস নির্ভর একটি জ্যা নিয়েছি এবি, তাহলে লিখে দিলাম যে এবি হলো এবি হলো ব্যাস নির্ভর একটি জ্যা, তাই কি না? বা এখানে আরেকটু যদি তুমি লিখতে পারো, বৃত্তের কেন্দ্রটার নাম কি? ও। তাহলে এখানে আমি আরও ভাবে লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, এই কথাটা লিখে দিলে আরও ভালো হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নির্ভর একটি জ্যা, এটাও লেখা যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রদত্তর পরে আমি কি বললাম, তোমাকে লিখতে হবে যে প্রমাণ করতে কি হবে, মানে প্রমাণ করতে হবে যে, এই পয়েন্টটা লিখতে হবে। প্রমাণ কি করতে বলেছে, বা এটাকে প্রামাণ্য হিসেবেও লেখা যায় এই পয়েন্টটা। প্রামাণ্য, প্রামাণ্য মানে তোমাকে কি প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে এই এটা লিখতে পারো, কিংবা এটা, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে কি প্রমাণ করতে বলেছে, এই যে এটার মধ্যে, এই উপপাদ্যটার মধ্যে কি প্রমাণ করতে বলেছে, কি কি বলেছে যে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই যে লম্বটা কি করে, এই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করার মানে কি, এটা আর এটা সমান, তাই না? তা তোমাকে সমান করতে, তার মানে এডিটা আর ডিবিটা সমান, এটাই তো প্রমাণ করতে বলেছে যে এডি আর ডিবিটা কি সমান। তার মানে আমরা লিখতে পারি, যেহেতু আমরা কি লিখতে পারি, যেহেতু ডি হচ্ছে, দেখো ডি হচ্ছে, আর ডি হচ্ছে মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু এবি জ্যায়ের, বা তুমি এটাকে ঘুরিয়ে এভাবে লিখতে পারো, এবি জ্যায়ের, এবি জ্যায়ের মধ্যবিন্দু, এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি, এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি, ডি না? কারণ সমদ্বিখণ্ডিত করেছে কথার মানে কি, সমদ্বিখণ্ডিত করেছে কথার মানে হচ্ছে নিশ্চয়ই ডিটা ঠিক এই রেখাটা ঠিক মাঝখানে আছে, মাঝখানে না থাকলে কীভাবে সমদ্বিখণ্ডিত করবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা, বা তোমাকে লেখা যেতে পারে যে এডি আর ডিবিটা সমান, এডি সমান সমান ডিবি। বুঝতে পারলা? লাস্টে কি বলেছে, যে লম্ব নাকি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এই লম্বটা নাকি জ্যাটাকে কি করে, সমদ্বিখণ্ডিত, মানে দুভাগ। তার মানে তোমাকে আলটিমেটলি কি প্রমাণ করতে বলেছে, যে নাকি এডি আর ডি সমান, তার মানে এডি আর ডিবিটা সমান তোমাকে প্রমাণ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপর নেক্সট পয়েন্টটা কি বলেছে, নেক্সট পয়েন্টটা আমাদের করতে হয় অঙ্কন, যদি দরকার পড়ে তাহলে, যদি দরকার পড়ে তাহলে আমাদের অঙ্কন করতে হবে। এবার এখানে কি অঙ্কন আমার কি দরকার পড়বে? দেখো এর মধ্যে আমি কিভাবে প্রমাণ করব, কিছুই তো নাই, কিছু আছে খালি এরকম লম্ব আছে, এর মধ্যে থেকে কিছু প্রমাণ করা যায় না। সেই কারণে আমাকে অবশ্যই এখানে কি করতে হবে, অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব, এই ও আর এ, এ দুটোকে যোগ করব, আর ও আর বি, এ দুটোকে যোগ করব। বোঝা গেল? যেটা আমি করলাম সেটা অঙ্কনের মধ্যে লিখব। তাহলে কি করব, যে ও এর সঙ্গে এ, ও এর সঙ্গে বি যুক্ত করলাম। কি করলাম, ও এর সঙ্গে এ যুক্ত করলাম, ও এর সঙ্গে বি যুক্ত করলাম। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা অঙ্কন করার পর আমাদের নেক্সট পয়েন্ট যেটা করতে হয় সেটা হচ্ছে প্রমাণ, যেটা আমাদের লাস্ট যেটা পয়েন্ট, এটাই হচ্ছে মেন। আমাকে প্রমাণটা করতে হবে। কি প্রমাণ, এই যে এডিটা ডিবি সমান। তাহলে আমি একটু উপরে করছি, আমি বাকিগুলো মুছে দিয়ে প্রমাণটা আমি উপরে করছি, কারণ নিজের জায়গা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো প্রমাণটা কী করে করব। এই ছবিটা দেখো ভালো করে, যে ওডিটা, এই যে ওডিটা কি এবির উপরে লম্ব, তাই না? যেহেতু ওডিটা কি, ওডি হলো এবির উপরে, এর ওপর লম্ব। তাহলে কি যেহেতু ওডিটা এবির উপরে যেহেতু লম্ব, তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিনা, তাই না? যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই দুটো ত্রিভুজের, এই যে এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই দুটো ত্রিভুজ অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব ওডিটা তো এবির উপরে লম্ব, তাই না? এটা 90, এটা 90, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে কিনা? নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ হবে। তো এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারবো যেহেতু ওডি হলো এবি এর উপর লম্ব, তাহলে ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ, এগুলো ত্রিভুজের চিহ্ন, হ্যাঁ, ত্রিভুজের চিহ্ন ভাবে লিখতে হয়। তো ত্রিভুজ ও ডিবি কি সমকোণী ত্রিভুজ, তাই না? যেহেতু লম্ব আছে তাহলে আমরা কি লিখতে পারি, সমকোণী
ত্রিভুজ। বোঝা গেল? আচ্ছা, ও তুমি ত্রিভুজটাকে এভাবে লিখতে পারো, ও এ ডি, ও বি ডি, তুমি যেভাবে লিখতে পারো, ও ডি বিও লিখতে পারো, ও ডি এও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছে। এবার এই সমকোণী ত্রিভুজ দুটোকে আমরা তুলনা করব। যদি সমকোণী ত্রিভুজকে তুলনা করে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, যদি দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তো আমাদের প্রমাণটা আমরা করতে পারবো। কীরকম করে দেখো, তাহলে আমরা লিখতে পারি যে দুটো ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও ডিবি এর মধ্যে কি কি মিল পাচ্ছে সেটা আমরা দেখব। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে দেখো। প্রথমে দেখো, এটা হচ্ছে 90, এটাও হচ্ছে 90। এই ত্রিভুজের মধ্যে এইটা সমকোণ, এটাও সমকোণ, তাহলে এই কোণটা তো সমান, তো দুটো কোণ তো সমান পাচ্ছি, তাই না? তাহলে কি কি পাচ্ছি, একটা হচ্ছে যে কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডি বি, মানে ও ডি এ মানে এই কোণটা, আর ও ডি বি মানে এই কোণটা। বুঝতে পারলাম যে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে লিখলাম ও এডি এবং ও এডির মধ্যে কী কী পাচ্ছি মিল, একটা হচ্ছে ও ডি এ আর ও ডিবি, এই দুটো সমান। বোঝা গেল? একটা পেলাম। আর কি মিল পাওয়া যাবে দেখো, এই বাহুটা ও এ আর ও বৃত্তের ব্যাসার্ধ। আমরা আগে বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের পরিধির উপরে কেন্দ্র থেকে যে বাহুটা আমরা সরলরেখাটা টানি সেটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কি দুটো আলাদা আলাদা হয় নাকি? এটার মান যদি 5 সেমি হয় তো এটাও 5 সেমি হবে, তাই না? বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান হলো। তাহলে আমরা লিখতে পারি যে ও এ, ওটার নাম হচ্ছে অতিভুজ, এই ত্রিভুজটার মধ্যে অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ও বি, তাই না? অতিভুজ ও এ এবং অতিভুজ ও বি তোমার কি সমান হলো। তাহলে দুটো মিল পেলাম। আরেকটা মিল দেখো পাচ্ছি কিনা, ত্রিভুজের মধ্যে কিন্তু একটি বাহু আছে, এটা ত্রিভুজের মধ্যেও এই বাহুটা, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা, তার মানে বাহুটার মান কি আলাদা হবে? বাহুটার মান তো সেম হবে। তার মানে আমরা বলতে পারি যে ওডি হচ্ছে সাধারণ বাহু। আমরা তিনটা মিল পেয়ে গেলাম। ওডি হলো সাধারণ বাহু। সাধারণ বাহু কথার মানে কি, কারণ দুটো ত্রিভুজের মধ্যে দুটো ত্রিভুজই একটাই বাহুকে ব্যবহার করছে, তার জন্য আমরা এটাকে কি বলছি, আমরা সাধারণ বাহু। তার মানে সাধারণ বাহুটা দুটোর ক্ষেত্রে সেম। তাহলে আমরা কি কি মিল পাচ্ছি দেখো, এই বাহুটা মিল পেলাম হলো, আর কি মিল পেলাম, এই বাহুটা মিল পেলাম, আর কি মিল পেলাম, কোনটা মিল পেলাম, এই কোনটা। তাহলে দেখো দুটো বাহু একটা কোণ মিল পাচ্ছে। দুটো বাহু যদি একটা কোণ হয় তাহলে দুটো শর্ত দেখো, একটা ছিল কি সাইড অ্যাঙ্গেল সাইড, একটা ছিল রাইট আর এইচ এস, এই দুটো শর্ত ছিল সর্বসম হওয়ার জন্য। শর্তটা দুটোর ক্ষেত্রে কিন্তু দেখো, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম, কিন্তু এটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে দুটো বাহু সমান হবে একটা কোণ, এটার ক্ষেত্রে দুটো বাহু সমান হয়েছে একটা কোণ সমান হয়েছে। কিন্তু আমি বলেছিলাম এটার ক্ষেত্রে বিশেষ করে যখন কোনো সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ যখন হবে তখন আমাদের এই শর্তটাকে আমাদের লিখতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই শুধুমাত্র আর এইচ এস এই শর্তটা আমাদের লিখতে হয়। বোঝা গেল? তাহলে এই শর্তটা আমাদের লিখতে হবে, কারণ একটা কোণ 90, অতিভুজটাও সমান, আবার একটা বাহুও সমান। তাহলে একটা বাহু সমান হলো, সমকোণ তো বাহু সমান হলো, অতিভুজটা সমান হলো, আর কি হলো, আর সমকোণ, একটা কোণ সমকোণ। তাহলে আমাদের এই শর্তটা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারবো, যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। তাহলে লিখতে পারবো যে ত্রিভুজ ও এ ডি সর্বসম, এরকম করে সর্বসম লিখে, এইভাবে সর্বসম লিখে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও ডি বি, তাই না? এটা আর এটা সর্বসম। যদি ত্রিভুজ দুটো সর্বসম হয়, একটু আগে তোমাদের বলেছিলাম যে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়, এই অটোমেটিক এই বাহুটা সমান হবে। তাহলে আমরা কি কি সমান পেলাম, অতএব আমরা পেয়ে গেলাম যে এখানে ডি ছিল, তাহলে এডি সমান সমান ডিবি, তাই না? যেহেতু সর্বসম, এগুলো বাহুগুলো সমান হচ্ছে, কোন দুটো বাহু একটা কোণ যেহেতু সমান, আর সর্বসম যেহেতু হয়ে গেছে, প্রমাণ করে দিয়েছি আমরা সর্বসম, তাহলে অটোমেটিক এই বাহুটা অনুরূপ বাহু দুটোই কী হবে, সমান হবে। সেই কারণে এডি সমান সমান ডিবি, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, এটা আমাদের প্রমাণিত। বেশ কিছু জায়গায় একটু তোমাদের লিখতে হবে কি, এই যে ও এ আর অতিভুজ ও বি, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তো আমাদের এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ।
এটা লিখে দেবো বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, মোটামুটি এতটুকুই আমাদের প্রমাণটুকু করতে হবে। তো ভিডিওটা চলো আজকে আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।